আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং আমাদের যে ধারাবাহিক আয়োজন সংখ্যার উপরে আমরা ক্লাস নিচ্ছিলাম তার এই ধারাবাহিকতায় আজকে 12তম ক্লাস এবং ক্লাসে আপনারা উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ আমরা কিছু ম্যাথ আজকে প্র্যাকটিস করব, যেগুলো আসলে ভগ্নাংশের মধ্যে থেকে লিখিত আকারে যে প্রশ্নগুলো করে থাকে সেই প্রশ্ন, তারপর প্রায়োগিক হচ্ছে প্রশ্ন। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে আমরা সংখ্যার উপরেই ক্লাস নিচ্ছিলাম একদম শুরু থেকে, এবং আমরা সংখ্যাতে প্রথমে দেখেছিলাম বাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা এবং বাস্তব অবাস্তব মিলিয়ে হচ্ছে জটিল সংখ্যা। তারপরে বাস্তব সংখ্যার মধ্যে এসে আমরা দেখেছিলাম মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা তারা যারা অসীম অনাবৃত যে ভগ্নাংশগুলো রয়েছে, অসীম অনাবৃত যে দশমিক সংখ্যাগুলো রয়েছে। এবং আমাদের মূলদ সংখ্যার মধ্যে ছিল হচ্ছে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশের মধ্যে ছিল সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। সাধারণের মধ্যে আবার ছিল প্রকৃত, অপ্রকৃত। দশমিকের মধ্যে ছিল সসীম এবং অসীম আবৃত্ত। তো এবং হচ্ছে পূর্ণ সংখ্যার মধ্যে আমরা দেখেছিলাম ধনাত্মক সংখ্যা, শূন্য এবং ঋণাত্মক সংখ্যা। তারপরে ধনাত্মক সংখ্যার মধ্যে আমরা আবার দেখেছিলাম যেটা ধনাত্মক সংখ্যা সেটাই ন্যাচারাল সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা। সেখান থেকে আমরা আবার দেখেছিলাম জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, তার মধ্যে আবার মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা। এই যে আমি যে ছক থেকে কিন্তু আপনাদেরকে বললাম, এটা কিন্তু যারা শুরু থেকে ক্লাস করেছেন আপনাদের ব্রেনে কিন্তু চলে আসবে, কারণ আমরা একাধিক দিনে কিন্তু এই শ্রেণীবিন্যাসটা নিয়ে আলোচনা করেছি এবং প্রত্যেকটা কেন এইটা এই সাইডে গেল, কেন এটা ওই সাইডে গেল, আমরা কিন্তু ক্লাসে আলোচনা করেছিলাম। তো আপনি যখন এই যে আমি যেভাবে বললাম এইরকমভাবে আপনি চিন্তা করে করে বলতে পারবেন, তখন হচ্ছে তার মানে পুরো সংখ্যার মানে বেসিকটা আপনার আছে, তার মানে এইটা নিয়ে আপনারা আর ভুলবেন না কখনো। বাট আমরা করতে যাই কি, আমরা করতে যাই হচ্ছে মুখস্থ করতে যাই, আমরা হচ্ছে সংজ্ঞা অনুযায়ী মুখস্থ করতে যাই, সংখ্যার প্রকৃতিগুলো আমরা চিন্তা করি না। এটা আমাদের সবচাইতে বড় প্রবলেম হয়ে দাঁড়ায়। তো আজকে হচ্ছে ভগ্নাংশ যে আমরা পড়েছিলাম, ভগ্নাংশের মধ্যে কিন্তু লব এবং হর, এই যে আমাদের মধ্যে এই নামের মধ্যে যে জটিলতা, মানে নামটা তো আমাদের সাথে মানে আমাদের জীবনের সাথে সম্পর্কিত না, এই জন্য কিন্তু আমরা ভুলে যাইতাম। কিন্তু আমি কিন্তু আপনাদেরকে দেখেছিলাম অপ্রকৃত এবং প্রকৃত ভগ্নাংশ, কেন এটা প্রকৃত কেন অপ্রকৃত। এবং প্রায়োগিক ম্যাথে কিন্তু আপনার এটা অনেক দ্রুত আপনি করতে পারবেন। যেমন ধরেন আপনি যদি মানে এই প্রয়োগটা বুঝে থাকেন, আপনি যদি আমার ক্লাসগুলো ভালো করে বুঝে থাকেন, তাহলে এই প্রশ্নটা আপনি দেখেন যে কোনো সম্পত্তির 1/3, 1/3 মানে মোট ভাগ সংখ্যা, মোট ভাগ কয়টা? মোট ভাগ হচ্ছে আমার 3, মোট ভাগ হচ্ছে 3, এর মধ্যে 3 ভাগের মধ্যে হচ্ছে 1 ভাগ, এই জন্য এটাকে বলা হয় 3-এর 1, 3-এর 1। তো মোট আমার অবশ্যই বেশি হইতে হবে, 3 ভাগের 1 ভাগ, এই জন্য এটা প্রকৃত ভগ্নাংশ। এবং প্রশ্নে কিন্তু আমার বলেই দিয়েছে যে এই 1/3 মানে 3 ভাগের 1 ভাগের দাম হচ্ছে আমার 20,000 টাকা। ওই সম্পত্তির দাম কত? তাহলে ওই সম্পত্তিটা মোট হচ্ছে আমার 3 ভাগ, 3 ভাগের 1 ভাগের দাম যদি 20,000 টাকা হয়, তাহলে 3 ভাগের দাম কত? 3 × 20, তার মানে 60,000 টাকা। এটা তো সিম্পল হিসাব। তো দেখেন আপনার যদি এই সংখ্যার লজিকটা থাকে, তাহলে আপনি তো মানে এই সব প্রশ্ন আপনি খুব দ্রুত করে ফেলতে পারবেন। তাহলে আমাদের আনসারটা কত হচ্ছে? 60,000 টাকা। এইটাই হচ্ছে আপনার বেসিকের হচ্ছে পাওয়ার, যে আপনি কত দ্রুত আনসারগুলো করতে পারবেন, অনেক দ্রুত আনসার করতে পারবেন। ধরেন এই প্রশ্নটা দেখেন, এই প্রশ্নটা আপনারা একটু দেখেন। বলতেছে একটি বাঁশের 2/5, 2/5 এটাকে কি বলা যায়? 5 ভাগের 2 ভাগ। তার মানে একটা বাঁশ যদি মোট 5টা ভাগে ভাগ করতে পারে একটা বাঁশকে, তার 2 ভাগ হচ্ছে লাল কালার করা হয়েছে, লাল, 4 ভাগের 1 ভাগ কালো, 3 ভাগের 1 অংশ হচ্ছে সবুজ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে হচ্ছে 5 ভাগের 2 ভাগ, 4 ভাগের 3 ভাগ আর 3 ভাগের 1 ভাগ। তার মানে মোট ভাগ সংখ্যা এক এক সময় এক এক রকম করে বলা হয়েছে। তো এই জায়গাতে তারপরে বলতেছে সবুজ কাগজে আবৃত, তার মানে ওই যে তার মানে এটা লাল কাগজ, কালো কাগজ, সবুজ কাগজে আবৃত। একটা 2/5, 1/4 আর 1/3। আর অবশিষ্ট যে অংশ মানে যেটা কোনো কাগজ দিয়ে আমরা মোড়াই নাই বা আবৃত করি নাই, সেইটা হচ্ছে 6 মিটার। সেইটা হচ্ছে কি 6 মিটার দিয়ে বলতেছে বাঁশটির দৈর্ঘ্য কত। এখন আবৃত করা হয়েছে কি, লালটা দিয়ে আবৃত করা হয়েছে 2/5, আর কালোটা দিয়ে আবৃত করা হয়েছে 1/4, আর সবুজটা দিয়ে আবৃত করা হয়েছে 1/3। এখন তিনোটা যদি আমি যোগ করে দেই, তাহলে আসলে যে কাগজ দিয়ে আবৃত করার পরিমাণটা বের হয়ে যাবে। বুঝতে পারতেছেন কিনা? একটা বাঁশকে
কিছু অংশ লাল কাগজ দিয়ে আবৃত করা হয়েছে, কিছু অংশ কালো কাগজ দিয়ে, কিছু অংশ হচ্ছে আপনার সবুজ কাগজ দিয়ে। এখন কিছু অংশ কোনো কাগজ দিয়ে, অবশিষ্ট অংশ আসলে মানে কিছু দিয়ে আবৃত করে নাই, তো ওইটার পরিমাণটাই দেওয়া হয়েছে এবং বলা হয়েছে বাঁশটার দৈর্ঘ্য কত। তাহলে এই যে আমাদের যে অংশগুলো দেওয়া আছে সবগুলো অংশ যদি যোগ করি তাহলে কাগজ দ্বারা আবৃত অংশটা পাবো। তাহলে এটা যদি যোগ করে দেই, আমরা আপনাদেরকে দশমিকের যোগ ভগ্নাংশের যোগ শিখিয়েছিলাম, কি বলছিলাম, নিচে যখন হচ্ছে আমার আলাদা আলাদা মোট খণ্ডিত অংশের পরিমাণ আলাদা আলাদা হবে মোট অংশ, তার মানে হর হচ্ছে আলাদা আলাদা হবে, যোগ করার সময় হচ্ছে আমার এই হরগুলা লসাগু হচ্ছে আমাদের বের করতে হবে। তার মানে 5 4 3, 5 4 3 এর লসাগু কত হবে? 5 4 3, কোনোটাই যেহেতু কোনোটার দিয়ে ভাগ যায় না তাহলে সরাসরি আসলে মানে 2 দিয়েও কাউকে একজনকে শুধু ভাগ যায়, 2টাকে ভাগ যায় না, সো আমাদের গুণ হবে আসলে সবগুলার গুণফল। তবে 3 4 12, 5 12 60, 60 হচ্ছে আমার লসাগু। তারপরের নিয়মটা কি ছিল? প্রথমটার হর দ্বারা, প্রথমটার হচ্ছে আমি হর দ্বারা, প্রথমটার হচ্ছে হর দ্বারা যদি আমি ভাগ করি, প্রথমটার হর দ্বারা আমি এই লসাগুর হচ্ছে আমাদের হরকে ভাগ করে ফেলবো, 60কে 5 দিয়ে ভাগ করলে 12, তাহলে এই 12কে এই 2 দিয়ে আমার গুণ করতে হবে, তারপর এটা লব হবে। তার মানে 5 12 দুগুণে 24 যোগ 4 দিয়ে যদি 60কে ভাগ করি, 4 15 60, 15 গুণন 1, 15 1 15, অনুরূপভাবে 3 দিয়ে ভাগ করলে 3 20 60, তাহলে 20 1 20। এখন আমরা যদি যোগ নামাই ফেলি 60 আর এখানে 24 15 35 আর হচ্ছে 24, তার মানে 59। তাহলে কি ঘটনা ঘটতেছে আমার এখানে? ঘটনা ঘটতেছে হচ্ছে এখানে হচ্ছে অবশিষ্ট অংশ হচ্ছে আমার, তাহলে কত হচ্ছে? অবশিষ্ট অংশ হচ্ছে আমার 6 মিটার। এখন আমাদের এই 24 আর হচ্ছে 15 কত হচ্ছে? 24 আর 15 হচ্ছে আমার 39 আর 20, তাহলে 60 ভাগের 59 ভাগ, ওই টোটাল বাঁশটাকে আমি যদি 60 ভাগ করে ফেলি, টোটাল বাঁশটাকে ধরেন 60 ভাগ করে ফেলছে, তার মধ্যে 59 ভাগটাই কি করা হয়েছে? 59 ভাগটাই হচ্ছে আপনার কাগজ দ্বারা আবৃত করা হয়েছে। তাহলে বাকি আছে কি? 60 ভাগের 59 ভাগ যদি আপনি কাগজ দ্বারা আবৃত করে ফেলেন, 60 ভাগের 59 ভাগ, তাহলে 60 ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে আপনার কি আছে? 1 ভাগ হচ্ছে আপনার কাগজ দ্বারা অনাবৃত আছে। আর এই 1 ভাগ হচ্ছে আমার 6 মিটার। 1 ভাগ যদি আমার 6 মিটার হয় তাহলে বাঁশ কত বড় কত বড়? 1 ভাগ, বাঁশটা আসলে কি মোট কিন্তু 60 ভাগ হচ্ছে আমার বাঁশ, তাহলে 1 ভাগ যদি আমার 6 মিটার হয়, 1 ভাগ যদি 6 মিটার হয় তাহলে 60 ভাগ কত হবে? 60 ভাগ হচ্ছে 6 গুণন 60, 360 মিটার। এইটার অপশনগুলো আসলে অন্য, আগেরটার হচ্ছে অপশনগুলো মানে অপশন উঠানো হয় নাই। তাহলে এইটার আনসার কত হবে আমার? এটার আনসার হবে হচ্ছে 360 মিটার। বুঝতে পারলেন কিনা? বুঝতে পারলেন কিনা এটি একটু জানাবেন, ঠিক আছে? তাহলে আমাদের যেটা দেখেন যে আমি আবার একটু রিপিট করছি, একটি বাঁশের 2/5 অংশ লাল, 1/4 অংশ আমার কালো, 1/3 অংশ সবুজ। তাহলে সবগুলো আমি যোগ করলে দেখতেছি আমার একটা বাঁশের 59 ভাগ 59/60, তার মানে 60 ভাগের 59 ভাগই হচ্ছে বিভিন্ন কাগজ দ্বারা আবৃত করা। 60 ভাগের 59 ভাগই হচ্ছে বিভিন্ন কাগজ দ্বারা আবৃত করা। তাহলে 60 ভাগের মধ্যে আর বাকি আছে কয় ভাগ? তাহলে 60 ভাগের মতো আর বাকি আছে 1 ভাগ। এই 1 ভাগই হচ্ছে আমার বলতেছে অবশিষ্ট অংশ 6 মিটার। তাহলে 1 ভাগ যদি 6 মিটার হয় তাহলে পুরো বাঁশটা যদি হয় তাহলে পুরো বাঁশটা আমি 60 ভাগে ভাগ করে ফেলছি, তাহলে 60 গুণন 6, 360 মিটার হচ্ছে আমার পুরো বাঁশ। তাহলে আপনার যদি এই যে ভগ্নাংশের লজিকটা যদি আপনার ক্লিয়ার থাকে, আইডিয়াটা যদি আপনার ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু খুব দ্রুত মনে করেন যে এগুলা করতে পারবেন। এবারে দেখেন আরেকটা আমরা ম্যাথ দেখি। বলতেছে একটি বাঁশের হচ্ছে আমার কি, একটি বাঁশের 0.15, তার মানে এটা হচ্ছে ভগ্নাংশটা দেওয়া আছে কিন্তু দশমিক ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ দেওয়া নাই। 0.15 অংশ হচ্ছে কাদাতে আছে, পয়েন্ট হচ্ছে আমার 6.5 অংশ হচ্ছে আমার কিসে আছে? পানিতে আছে, আর বাকিটুকু পানির উপরে আছে। তার মানে আমরা কোনো একটা পুকুরে একটা বাঁশ গাড়া আছে দেখতে পাই না, উপর দিয়ে কাদাতে পুঁতে দেওয়া আছে, তারপরে পানি আছে আর উপরেও আবার বাঁশ দেখা যাচ্ছে। তো এইরকম একটা ব্যাপার। তো পানির উপরে আসলে দেখা যাচ্ছে হচ্ছে 4 মিটার, পানির উপরে দেখা যাচ্ছে হচ্ছে 4 মিটার। এখন বলতেছে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত? তাহলে এই দুইটা যদি যোগ দিয়ে দেন, যেটা হচ্ছে কাদা ও হচ্ছে আমার কি পানিতে আছে, তাহলে এই কাদার পানিতে আছে হচ্ছে আমার
65 সাথে 15 যোগ করলে কিন্তু 80, তার মানে 0.80। তার মানে 0.80 মানে কি আসলে বলেন তো? 0.80 মানে 80%, 80 ভাগ, শতকরা 80 ভাগ। শতকরা 80 ভাগ হচ্ছে আমার কিসে আছে? শতকরা 80 ভাগ হচ্ছে আমার আসলে পানি আর কাদতে আছে। তার মানে 100% থেকে, তার মানে 100 থেকে যদি আমি 80, বাবার মোট হচ্ছে 1%, 1 থেকে যদি আমি মোট হচ্ছে আমার 1 থেকে যদি আমি 0.80 বাদ দেই, তার মানে 0.20। এই অবশিষ্ট যে 0.20, তার মানে এইটাই হচ্ছে আমার কোথায় আছে? এইটা পানির উপরে আছে। তার মানে 0.2, এইটা হচ্ছে আমার কত? 4 মিটার। এখন আমার তাহলে এক কত? এক হচ্ছে 4/0.2। এইটার ভ্যালু আমার কত হবে? উপরে একটা 10 দিয়ে গুণ করি, নিচে 10 দিয়ে গুণ করলে 2 হয়ে যাবে। তার মানে 2 দিয়ে 40 কে কাটলে হচ্ছে 20, তার মানে 20 মিটার। আর এইটা যদি আপনার কনসেপ্টটা আরো ক্লিয়ার থাকে, যেমন আমি আসলে এই ম্যাথটা এইভাবে করতেই যেতাম না। দেখেন একটু চিন্তা করেন, এবং আমি আপনাকে বলবো যে আপনি এইভাবে চিন্তা করবেন। যারা ভগ্নাংশের ক্লাসটা করেছেন, দেখেন একটু চিন্তা করেন যে আমার হচ্ছে, আমি যখন চিন্তা করব, দেখেন যে এই যে 0.15 আর 0.6 মানে 65, দুইটা যোগ করলে 0.80, এইটাকে আসলে কত দিয়ে? তার মানে এইটা হচ্ছে 80, 80কে আর বাকি আছে কত? বাকি আছে হচ্ছে 20। তাহলে 1 ভাগ যদি 20 হয়, তাহলে 80টা আসলে কত? 80টা হচ্ছে 4 ভাগ। দেখেন আপনার কি বুঝতে পারতেছেন কিনা? আমার কাদার মধ্যে আছে 0.15, পানিতে আছে হচ্ছে 0.65, এই দুইটা যোগ দিলে 0.80, তার মানে 0.80, তার মানে 80%। তাহলে আমার পানি আর কাদার মধ্যে আছে হচ্ছে 80%, তার মানে 0.80, কারণ 80% যখন উঠাই দিবেন, তার মানে 100 দিয়ে ভাগ, তাহলে কিন্তু 0.8। দেখেন শতকরাও কিন্তু আপনাদেরকে করিয়েছি। তাহলে আর বাকি আছে 20%, তাহলে 20 কে যদি 20%, তার মানে 20 কে 100 দিয়ে ভাগ করলে পয়েন্ট হচ্ছে আপনার 2। তো আপনার ব্রেন কিন্তু এটা দেখার পরেই বুঝবে যে 80.80 হচ্ছে আমার কি পানির মধ্যে আছে, কাদার মধ্যে আছে, আর হচ্ছে আমার 0.20, আর হচ্ছে আমার কি, আর হচ্ছে আমার 0.20 হচ্ছে আমার পানির উপরে আছে, যেটার পরিমাণ দেওয়া আছে 4 মিটার। এখন এইটা 0.20 মানে কি 20%, আর 0.80 মানে কি 80%। তো 20% যদি আমার 1 ভাগ হয়, এটা যদি 1 ভাগ হয়, তাহলে এই যে 0.80 বা 80% হচ্ছে 4 ভাগ, তাহলে মোট আমার কত? মোট হচ্ছে 5 ভাগ। তাহলে 1 ভাগ যদি আমার 4 মিটার হয়, তাহলে 5 ভাগ কত হবে? 4 × 5 = 20 মিটার। তো এইটা কিন্তু আমি আপনাকে এতক্ষণ ধরে কেন বুঝালাম? কারণ আপনি যদি বেসিকটা জানেন, তাহলে তো আপনি 0.15, 0.65, তার মানে 0.80, 0.80 মানে 80%, অবশিষ্ট আছে 20%। 20% যদি 1 ভাগ হয়, তাহলে 80% 4 ভাগ, তাহলে জিনিসটা হচ্ছে মোট 5 ভাগ। তাহলে 1 ভাগ যদি 4 হয়, তাহলে 5 ভাগ হচ্ছে 4 × 5 = 20। এইভাবে আপনি প্রশ্নটাও পড়বেন আর উত্তরও দিয়ে ফেলবেন, এত ম্যাথ করারই কোনো প্রয়োজন হবে না। ইনশাআল্লাহ হচ্ছে প্রাইমারি হচ্ছে হেড টিচার, তারপরে হচ্ছে সহকারী প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের জন্য আপনারা ক্লাসগুলো করে যান। আমরা দেখবেন যে এইগুলা, যেমন আজকের টপিকেও আমি কিন্তু আজকেরও দেখবেন যে লাস্টের দিকে 2টা প্রশ্ন একদমই মানে ওই টাইপগুলোই হচ্ছে প্রাইমারিতে আসে, শিক্ষক নিবন্ধনে আসে। তো যেমন এই যে প্রশ্নগুলো এখন আমরা যেটা দেখব, এরপরের এই প্রশ্নগুলো আসলে বিভিন্ন চাকরি পরীক্ষাতে আসে। বিসিএস এর জন্য তো পূর্বে তো হট টপিক ছিল, মানে পূর্বে বিসিএস এর জন্য এটা একটা হট টপিক ছিল। এখন যদি তো আগের মতো আর মানে প্রশ্ন এখান থেকে করতে দেখা যায় না, কারণ বিসিএস এর গণিতের প্রশ্নগুলো কিন্তু একটু তুলনামূলক সহজে করতেছে, ঠিক আছে, অনেকের কাছে আবার কঠিন লাগতেছে। আচ্ছা দেখেন এই প্রশ্নটা দেখেন কি বলতেছে, এক ব্যক্তি তার সম্পদের 3 ভাগের 2 ভাগ, মানে একটা মানুষের যত সম্পত্তি আছে তাকে 3 ভাগ করে আর 2 ভাগ তার পুত্রকে দিয়ে দিছে, আর 3 ভাগের 1 ভাগ তার কন্যাকে দিয়ে দিছে। তাহলে তো পুত্রকে দিছে 2 ভাগ, কন্যাকে দিছে 1 ভাগ, তাহলে মোট তো আসলে তার ভাগ সুষমভাবে করেই ফেলছে। দেখছেন, একটা মানুষের সম্পত্তি আছে যত, তাকে 3 ভাগ করছে, করে 2 ভাগ দিছে তার ছেলেকে, 1 ভাগ দিছে তার মেয়েকে, এইটাই কিন্তু এখানে উল্লেখ করছে। আর আমরা জানি ইসলামিক শাসন মানে শরিয়া অনুযায়ী বা আমাদের দেশের হচ্ছে আইন অনুযায়ী কি, মানে
ছেলেদের মানে পুরুষের অর্ধেক পায় হচ্ছে মেয়েরা, মানে মহিলারা, তাহলে পুরুষের চাইতে নারীরা হচ্ছে অর্ধেক পাচ্ছে, তাহলে 3 ভাগ করছে, 3 ভাগ করে 2 ভাগ দিছে ছেলেকে, 1 ভাগ দিছে মেয়েকে। তার মানে ওই যে ভাই আসলে ডাবল পাইছে, বোন হচ্ছে অর্ধেক পেয়েছে। এখন প্রশ্ন করছে কন্যাটা পুত্র অপেক্ষা 1500 টাকা কম পাইছে। এখন 1500 টাকা যে কম পাইছে, বলেন তো কি ঘটনা করছে? 2 ভাগ পাইছে হচ্ছে পুত্র, 1 ভাগ পাইছে হচ্ছে কন্যা। তাহলে এখন কন্যা পাইছে যা কন্যা দেখছে যে তার ভাইয়ের কাছ থেকে সে 1500 টাকা কম পাইছে, অ্যাকচুয়ালি তো সে তার ভাইয়ের কাছ থেকে 1 ভাগ কম পাইছে, তাহলে 1 ভাগের পরিমাণটা সংখ্যায় টাকা দেওয়া আছে 1500 টাকা। এখন প্রশ্ন করছে সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত? ভাই সম্পূর্ণ সম্পত্তি তো 3 ভাগ, তাহলে 1 ভাগ যদি 1500 হয় তাহলে 3 ভাগ কত? 3 15 4500। তো এগুলো কিন্তু সহজ, আমি লিখতেছি কারণ লেখা লাগবে না, আপনি তো এটা করতে পারবেন না, আপনার আয়ত্তে আসবে না। তো তাহলে দেখছেন যে আপনি যদি ভগ্নাংশের ব্যাপারটা ক্লিয়ার থাকে, আপনি কত দ্রুত এই ম্যাথগুলো করতে পারবেন, কত দ্রুত আপনি ম্যাথগুলো করে ফেলতে পারবেন। আচ্ছা, এবারে দেখেন এই প্রশ্নটা, দেখেন এই প্রশ্নটা হচ্ছে 24তম বিসিএস এর, এবং প্রশ্নটা কিন্তু এর আগের গুলার চাইতে তুলনামূলক একটু জটিল। কি প্রশ্ন করতেছে? প্রশ্ন করতেছে এক ব্যক্তি তার মোট সম্পত্তির, আবার তার সম্পত্তির ভাগ বাটোয়ারা করতেছে, মোট সম্পত্তির 7 ভাগের 3 ভাগ, 7 ভাগের 3 ভাগ, 7-এর 3 অংশ ব্যয় করার পরে একটা ব্যক্তি তার মোট সম্পত্তি যত, তাকে 7 ভাগ করে 3 ভাগ সে ব্যয় করছে, কি কারণে সেই কৈফিয়ত সে দিবে না। তো ব্যয় করার পরে অবশিষ্টের তাহলে একজন মানুষ যদি তার মোট সম্পত্তির 7 ভাগের মধ্যে 3 ভাগ সে ব্যয় করে ফেলছে, অবশিষ্ট আছে কত? 7 ভাগের 4 ভাগ। এই বুঝতেছেন কিনা? আপনার কাছে মোট হচ্ছে 5 ভাগ জিনিস আছে, তার মধ্যে থেকে 2 ভাগ আপনি মানুষকে দিয়ে দিলেন, আপনার কাছে আর কয় ভাগ আছে? 3 ভাগ থাকবে। তো 7 ভাগের 3 অংশ ব্যয় করে ফেলছে, তার কাছে ছিল 7 ভাগ, 3 অংশ ব্যয় করে ফেললে এখন আছে কত? 4 অংশ। তো বলতেছে অবশিষ্টের তার মানে এই যে 7/4 বা 7 ভাগের 4 ভাগ, এর অবশিষ্টের 5/12 অংশ ব্যয় করে দেখলেন। এটা ব্যয় করার পরে সে আবার যে অবশিষ্ট ছিল সেই অবশিষ্টের তার মানে এর 5/12 অংশ আবার ব্যয় করে ফেলছে, দিয়ে তারপরে দেখছে তার কাছে আর অবশিষ্ট যে এটা আছে সেটা সংখ্যায় মানে পরিমাণটা দেখাইছে 100 টাকা আছে। তাহলে এখন আপনি দেখেন তো এই যে অবশিষ্টের 5/12, তাহলে এর মানে কি গুণন হচ্ছে 5/12। দেখবেন কাটাকাটি যায় কিনা, যাচ্ছে। 4 দিয়ে 12 করে কাটলে 3 4 12, এই দিকে আর কাটাকাটি যায় না, তাহলে 5/3 7 21। তাহলে একটু চিন্তা করেন, প্রথমে ওই লোকটা সম্পত্তির 7 ভাগের 3 ভাগ প্রথমে ব্যয় করছে, এরপরে তার কাছে অবশিষ্ট যা ছিল তার 5 ভাগ মানে 7/4 ব্যয় করছে 7 ভাগের 3 ভাগ, এরপরে অবশিষ্টের তার মানে অবশিষ্ট ছিল 7 ভাগের 4 ভাগ, তার 5/12 আবার ব্যয় করছে। তার মানে 7 ভাগের 4 এর 5/12 ক্যালকুলেশন করে দেখছি যে 21 ভাগের 5 ভাগ। তাহলে এখন আমি যদি মোট ব্যয় যোগ করে দেই, যে মোট ব্যয়, ঠিক আছে, মোট ব্যয় তাহলে কত করছে? 3/7 যোগ 5/21। এখন আমরা যদি লসাগু করি, 7 আর 21 এর লসাগু 21, 3 7 21, 3 3 9, আর হচ্ছে আমার 21 আছে 5, তার মানে এখান থেকে আমরা দেখতেছি 14/21। এখন আমরা 14/21 কিন্তু কাটাকাটি যায় কিভাবে? 7 দুগুণে 14, 3 7 21, তার মানে 3 ভাগের 2 ভাগ। এখান থেকে আপনি কি বুঝতেছেন? ওই বেটা লোক সে অলরেডি তার কাছে টাকা যা ছিল, ওই লোকটা অলরেডি তার কাছে টাকা যা ছিল তার মধ্যে থেকে ওই লোকটা 3 ভাগের 2 ভাগ টাকা ব্যয় করে ফেলছে। তাহলে ওর কাছে আর ছিল কত? 3 ভাগের 2 ভাগ টাকা সে ব্যয় করে ফেলছে। 3 ভাগের 2 ভাগ টাকা সে যদি ব্যয় করে ফেলে, তার কাছে আর আছে 3 ভাগের 1 ভাগ, আর এই 3 ভাগের 1 ভাগ হচ্ছে আমার 100 টাকা। তো এই 3 ভাগের 1 ভাগ যদি 100 টাকা হয়, তাহলে 1 ভাগ যদি 100 টাকা হয়, তাহলে 3 ভাগ কত? 3 ভাগ হচ্ছে আমার 300 টাকা। সম্ভবত প্রশ্নের এখানে আর একটা শূন্য ছিল, কারণ অপশনগুলো দেখে তাই মনে হচ্ছে। বুঝতে পারতেছেন কিনা? একটু ভালো করে চিন্তা করেন, পুরাটা বুঝতে পারলেন কিনা?
যদি পুরোটা বুঝতে পারেন তার মানে কিন্তু আপনি গণিতটা মানে গণিত আপনার কাছে খুবই সহজ একটা ব্যাপার হয়ে যাবে। আর যদি এখনো যদি মনে হয় কিছু বুঝতে পারতেছি না, বিশেষ করে যারা ধারাবাহিকভাবে ক্লাস করেন নাই তারা না বোঝাটা স্বাভাবিক। কিন্তু যদি এখানে কোনো স্টুডেন্ট, আপনারা যদি কোনো ভাই বোন যদি এরকম হয়ে থাকে যে আপনি ক্লাস করেছেন, আমার সবগুলা ক্লাস করেছেন, কিন্তু এই যে পেজগুলো এখন আমরা একটু জোরে টানতেছি কিন্তু আপনি এটার সাথে মানে ধরে রাখতে পারতেছেন না, তার মানে আসলে আপনি কিন্তু হয় ভালো করে ওই ক্লাসগুলা করেননি, অথবা এর একটা কাজ হইতে পারে, সেটা হচ্ছে ক্লাস করছেন কিন্তু নিজে নোট করেন নাই, নিজের খাতায় নিজে আবার প্র্যাকটিস করেন নাই। তো ম্যাথ কিন্তু আমি সবসময় বলি যে আপনি যদি ক্লাস করেন কিন্তু প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু হবে না, আপনাকে অবশ্যই কিন্তু করতে হবে। তাহলে দেখেন আমাদের কি, এক ব্যক্তি তার মোট সম্পত্তির 7/3 অংশ ব্যয় করছে, তার মানে 7/3 অংশ ব্যয় করছে, এরপরে অবশিষ্ট যা ছিল তার আবার 12/5 অংশ কি করছে, ব্যয় করছে। তারপরে দেখছে যে তার কাছে 100 টাকা আছে, তো এইটা অ্যাকচুয়ালি 1000 টাকা হবে, ঠিক আছে, 1000 টাকা আছে। এখন বলছে তার মোট সম্পত্তির মূল্য কত, তার কাছে মোট যে আসলে 7 ভাগ ছিল তার মূল্য কত। তখন তাহলে 7/3 ভাগ প্রথমে ব্যয় করছে, তারপরে অবশিষ্ট যা ছিল 7/4 ভাগ, তার আবার 5 হচ্ছে আমার 12 অংশ সে ব্যয় করছে। এর মানে গুণন আমরা কাটাকাটি করে দেখছি 5 হচ্ছে আমার কত, 21। তাহলে এই মোট ব্যয়টা আমরা যোগ করছি, মোট ব্যয় আমি যোগ করে দেখছি যে হচ্ছে 3/2 ভাগ, 3/2 ভাগ সে ব্যয় করছে, তার মানে অবশিষ্ট আছে 3/1 ভাগ। 3/1 ভাগ যদি এখানে যদি 1000 টাকা হয়, তাহলে 3/1 ভাগ, তার মানে 1 ভাগ যদি 1000 টাকা হয় তাহলে 3 ভাগ কত হবে, 3 ভাগ অবশ্যই তাহলে 3000 টাকা। এটা হচ্ছে ম্যাথ। ফরহাদ রেজা ভাই বলতেছেন যে হচ্ছে সবগুলা ক্লাস করেছেন, এবার একটু মন্তব্য জানাবেন বুঝতেছেন কিনা। ফরহাদ ভাই একটু জানাবেন যে হচ্ছে আপনারা পারতেছেন কিনা, মানে ক্লাস তো আমাদের সংখ্যার কিন্তু আমরা অনেক ক্লাস করে ফেলছি, আজকে 12তম ক্লাস, এখন এসে আপনি এগুলা বুঝতে পারতেছেন কিনা, এটা হচ্ছে ফ্যাক্ট। যদি দেখেন যে হ্যাঁ আমি এগুলো বুঝতে পারছি, তার মানে কিন্তু আপনার সংখ্যাতে আসলে আর কোনোদিন আপনারা শিখতে হবে না, জাস্ট নিজের নোটটা দেখে প্র্যাকটিস করলেই হবে। একজন চাকরিজীবীর, এবার দেখেন প্রশ্ন করতেছে, একজন চাকরিজীবী, তার মানে সেই চাকরিজীবী আসলে এত অংশ কাপড়, সে যে টাকা বেতন পায়, একজন চাকরিজীবী যে টাকা বেতন পায় তার 10/1 ভাগ সে আসলে কাপড় ক্রয়ে ব্যয় করছে, 3/1 ভাগ অংশ খাদ্য ক্রয়, 5/1 ভাগ অংশ হচ্ছে ভাড়া, বাড়ি ভাড়াটা দিছে। তার আয়ের শতকরা কত ভাগ অবশিষ্ট আছে, তার মানে তার কাছে আর কত টাকা আছে শতকরা, শতকরা মানে সে 100 ভাগ, তার মানে সে যদি 100 টাকা ইনকাম করে তার কাছে আর কয় টাকা আছে। তাহলে আমাদের মোট যে ব্যয়গুলা 10/1 ভাগ, 3/1 ভাগ খাদ্য ক্রয়, 5/1 ভাগ, এখন সবগুলো আমি যোগ করে দিব, যোগ করে দিয়ে তাহলে লসাগু 10, 3, 5, লসাগু কত হবে, তাহলে 10কে 5 দিয়ে যেহেতু ভাগ যায়, 5 দুগুণে 10, তার মানে আমি 5 বাদ 3 10 30 হচ্ছে আমার লসাগু। এবার 3 10 30, 3 10 30, 10, 5 6 30, 6, তার মানে 6 3 9 19। একটু চিন্তা করে দেখেন, সে অলরেডি ব্যয় করে ফেলছে 30/19 ভাগ, সে অলরেডি ব্যয় করে ফেলছে 30/19 ভাগ। তাহলে আপনাকে যদি আমি বলি ভাই আপনার কাছে 30 ভাগ কোন একটা জিনিস আছে, ধরেন আপনার কাছে 30 টাকাই আছে ধরে নেন, তাহলে 30 টাকার মধ্যে 19 টাকা আপনি খরচ করে ফেলছেন, আর আপনার কাছে কয় টাকা আছে, আপনি বললেন 11 টাকা আছে। তো অনুরূপভাবে যদি আপনার কাছে 30 ভাগ আছে, 19 ভাগ আপনি ব্যয় করে ফেলছেন, আপনার কাছে আর কয় ভাগ আছে, তো 30 ভাগের আপনার কয় ভাগ আছে, 11 ভাগ আছে। 30-এর 11, 30-এর হচ্ছে 11 ভাগ আছে। তার মানে এখন বলছে শতকরা কত, তাহলে শতকরা এই যে 30-এর 11 এর সাথে আমি যদি 100 খালি গুণ করে দেই তাহলেই আমার শতকরা বের হয়ে যাবে। তাহলে কাটাকাটি যদি আমি করি, তাহলে কাটাকাটি যদি করি তাহলে 11 110/3, একে যদি আমরা ভাগ করি, 3 35-এ 105, 3 36-এ 106, তাহলে 3 36-এ 108, তারপরে হচ্ছে 2/3, মানে 110কে আপনি কত দিয়ে ভাগ করছেন, 3 দিয়ে ভাগ করছেন, তাহলে 3 দিয়ে ভাগ করলে কত, 3 3 9 2 0, তাহলে 3 6 18, অবশিষ্ট আছে 2, তাহলে অবশিষ্ট 2টা উপরে লব আকারে যাবে, আর হর হচ্ছে আমি যেটা দিয়ে ভাগ করছি সেটা, তারপর 36 পূর্ণ 2/3, 36 পূর্ণ 2/3, ক নাম্বার হচ্ছে আনসার। আলামিন হোসেন ভাই বলতেছেন আগের ক্লাসগুলো কোথায় পাওয়া যাবে।
আগের ক্লাসগুলো কোথায় পাওয়া যাবে? আগের সবগুলা ক্লাস আমরা হচ্ছে আপনার ক্লাস নিয়েছি, এটি একটু জানাতে আমরা পরে যাই। প্রথমে আমরা শুরু করেছিলাম হচ্ছে আপনাদের এই ফ্রি আয়োজন বেসিক ক্লাসের ফাউন্ডেশন হচ্ছে ক্লাসগুলো শুরু করেছিলাম শতকরা অধ্যায় দিয়ে, সেটার উপর 10টি ক্লাস আমরা নিয়েছি। তারপরে লাভ ক্ষতির উপর আমাদের 10টি ক্লাস নেওয়া আছে। তারপরে মুনাফা অধ্যায়ের উপরে আমাদের 10টি ক্লাসের মাধ্যমে শেষ করা আছে, এবং সংখ্যার উপরে অলরেডি আজকে 12তম ক্লাস, আরো 2 থেকে 3টি ক্লাস আমি নিব। তো এই যে সবগুলো ক্লাস একদম প্লেলিস্ট আকারে পেয়ে যাবেন, আপনি ফেসবুকে খুঁজতে হবে না, ইএম জব ইউটিউব চ্যানেলে আপনি পেয়ে যাবেন। তো আপনারা এই ক্লাসগুলো পেয়ে যাবেন ইএম জব, ইংলিশ মজা জব, ইএম সংক্ষিপ্ত রূপ ইএম জব দিয়ে আপনারা সার্চ দেবেন ইউটিউবে, তারপরে হচ্ছে সবগুলো ক্লাস করে ফেলবেন। আশা করি যে আপনাদের আর কোনো সমস্যা হবে না। বিশেষ করে আমরা যে চ্যাপ্টারগুলো প্লেলিস্ট পুরোটা করবেন, ধারাবাহিকভাবে করবেন, দেখবেন যে আপনার আর কোনো সমস্যাই থাকবে না। এবারে আসি, এবারে দেখেন প্রশ্নটা কি। প্রশ্ন হচ্ছে এক গোয়ালা বলতে গরুর খামারি, ঠিক আছে? এক গোয়ালা তাহলে একজন খামারি, তার ক সংখ্যক গাভীকে, ক সংখ্যক মানে ক এর মান অনেক, ধরেন যে কোনো কিছু হইতে পারে, তার মানে তার আসলে ক সংখ্যক গাভী আছে, ধরেন ক সংখ্যক গাভীকে 4 পুত্রের তার 4 জন ছেলে মধ্যে নিম্নলিখিত বন্টন করে দিল। প্রথম পুত্রকে দিছে 2 ভাগের 1 ভাগ, মানে অর্ধেক প্রথম পুত্রকেই দিয়ে দিছে। দ্বিতীয় পুত্রকে দিছে 4 ভাগের 1 ভাগ। যদিও এভাবে বন্টন আপনারা কেউ করবেন না, সমান ভাই বন্টন করা উচিত। তো প্রথম পুত্রকে সে দিয়ে দিছে 2 ভাগের 1 ভাগ, দ্বিতীয় পুত্রকে সে দিছে 4 ভাগের 1 ভাগ, তৃতীয় পুত্রকে আবার দিছে 5 ভাগের 1 ভাগ, আর বাকি যেটা আছে বাকি থাকছে, তার মানে এই যে 3 পুত্রকে এরকম করে দিয়ে দিলে তার কাছে আর দেখছে 60টা আছে, সেই 60টা সে চতুর্থ পুত্রকে দিছে। এখন বলছে ওই গোয়ালার গাভীর সংখ্যা, ওই গোয়ালার গাভীর সংখ্যা কয়টা? তাহলে এই যে এটা তো 60টি সংখ্যাতে দেওয়া আছে। এখন প্রথম সন্তান, দ্বিতীয় সন্তান আর তৃতীয় সন্তান যেহেতু আমার ভগ্নাংশ দেওয়া আছে, আমি যদি যোগ করে দেই 2, 4 আর 5, লসেও কত হবে আমার 20, তাহলে 10 দুগুণে 20, 10, 4 5 20, 5, 5 4 5 20, 4, তার মানে 10 5 4 19। তার মানে দেখছেন ব্যাপারটা, উনি হচ্ছে তার যে মোট যে সম্পত্তি, তার আসলে 20 ভাগের মধ্যে 19 ভাগ প্রথম 3 ছেলেকে দিয়ে দিছে। তো অ্যাকচুয়ালি 4 জন যদি সন্তান থাকতো, তাহলে সন্তানরা কি বলতো যে বাবা আপনি 4 ভাগ করবেন, সমান 4 ভাগের মধ্যে 4 ভাগ, আমাকে 4 ভাগের 1 ভাগ দেবেন, আমাকে 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ। কিন্তু উনি আসলে ওই যে প্রথম সন্তানকেই তো আসলে অর্ধেক দিয়ে দিছে। তো দ্বিতীয় সন্তানকে 4 ভাগের 1 ভাগ দিছে, তৃতীয় সন্তানকে, তার মানে একে দিছে 25%, একে দিছে 50%, অর্ধেক মানে 50%, 4 ভাগের 1 ভাগ 25%, এরে দিছে 20%। দিয়ে দেখেন তো 50 25 আর হচ্ছে 20, তার মানে 95% 3 সন্তানকে দিয়ে দিছে, যেটা আসলে 20 ভাগের 19 ভাগ। 20 ভাগের 19 ভাগ, কারণ 100কে 20 দিয়ে যদি ভাগ করেন, দেখেন 5 20 100, তার মানে মাত্র 1 ভাগ, 20 ভাগের মধ্যে 1 ভাগ চতুর্থ ছেলেকে দিছে, আর চতুর্থ ছেলে এই 1 ভাগে গরু পাইছে হচ্ছে 60টি। তাহলে 1 ভাগ যদি 60টি হয়, এখন বলছে তার গাভীর সংখ্যা কত? তাহলে গাভী তো আছে 20 ভাগ, তাহলে 20 ভাগ হচ্ছে 7 দুগুণে 140টি। এগুলো বুঝতে পারতেছেন কিনা? এগুলো একদম দুধ ভাতের মতো যদি বুঝতে না পারেন, তাহলে বেসিকটা কিন্তু ক্লিয়ার হয় নাই। আপনাকে আবার সম্ভবত আমাদের 6ষ্ঠ ক্লাস ছিল, প্লেলিস্টের 6ষ্ঠ ক্লাস ছিল, যেখানে আমি ভগ্নাংশ আপনাদেরকে বুঝিয়েছিলাম যে ভগ্নাংশের আসলে হরলবটা আসলে কি মিন করে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ম্যাথ, এইটার হচ্ছে আমাদের আনসার, তার মানে 140টি হবে আনসার। এবার পরেরটি দেবো, আজকের ক্লাসের আমাদের শেষ ম্যাথ, একদম শেষ ম্যাথ।
তো শেষ ম্যাথটা কি, যে পানি ভর্তি একটি বালতির ওজন, একটা বালতি আছে, তো ধরেন পানি ভর্তি একটা বালতি, এই বালতিটার ওজন একদম পানি কানায় কানায় ধরেন পূর্ণ ভর্তি আছে, এর ওজন মানে ভর হচ্ছে আমার দেওয়া আছে 12 কেজি। এখন এরপরে বলছে বালতির অর্ধেক ভর্তি হলে এই বালতিটা এর যদি অর্ধেক ভর্তি হইতো, তার মানে অর্ধেক পানি, তখন অর্ধেক পানি হইলে বলতেছে যে তখন হচ্ছে আমার ওজন দাঁড়ায় 7 কেজি। তা আপনি বলবেন তো হিসাব তো মিলতেছে না, আমার 12 কেজি পূর্ণ, যদি পুরা বালতি যদি পানি থাকে তাহলে হয় 12 কেজি, আর যদি অর্ধেক পূর্ণ থাকে তাহলে হয় 7 কেজি। হিসাব অনুযায়ী কত, 12কে 2 দিয়ে ভাগ করে 6 হওয়ার কথা ছিল। এটা আপাত দৃষ্টিতে আপনি মনে করতে পারেন বেশি চিন্তা না করলে, কিন্তু এটা তো ভুল। কেন? কারণ ভাই আপনার বালতির তো একটা ওজন আছে, বালতির তো ভর আছে। তার মানে দেখেন আপনি তখনই ক্লিয়ার হইতে পারবেন যে আমি অর্ধেক পানি যদি আমি ফেলে দিলাম, তার মানে পূর্ণ ভর্তি থাকলে আমার 12 কেজি, আর অর্ধেক পানি ধরেন ফেলে দিয়ে আমি অর্ধেক রাখলাম, তখন 7 কেজি। তার মানে এই যে অর্ধেক পানি আপনি বের করে দিলেন, ওয়েট কতটুকু কমে গেল, 5 কেজি ওয়েট কমে গেছে। তার মানে আসলে সে অর্ধেক পানির ওজন যদি 5 কেজি হয়, আরো যে বাকি অর্ধেক পানি আছে সেই পানিও আরো 5 কেজি, তার মানে 10 কেজি পানি আসলে ধরে ওই বালতিতে। তাহলে 10 কেজি পানি ধরে ওই বালতিতে, তাহলে বালতি সহ পানি সহ বালতির ওজন 12 কেজি। তার মানে বুঝতেই হবে যে 2 কেজি হচ্ছে বালতিটার নিজের ভর, 2 কেজি হচ্ছে বালতিটার নিজের ভর। এটা কিন্তু আমার এই যে শিক্ষক নিবন্ধন, এইরকম প্রশ্ন কিন্তু প্রাইমারিতেও আসছে। আপনারা যদি আপনার কাছে যে বইটা আছে সেটা যে রাইটারেরই বই হোক না কেন, আপনি যদি দেখেন তাহলে দেখবেন এই টাইপের প্রশ্ন হচ্ছে আপনার প্রাইমারিতে আসে, প্রাথমিকে আসে। বুঝতে পারছেন কিনা দেখেন কি বলতেছে। ধরেন আপনার কাছে বালতি আছে, একটা বালতি, ওই বালতিতে আপনি পুরা পানি দ্বারা পূর্ণ, তখন হচ্ছে আপনার কাছে 12 কেজি। এখন অর্ধেক পানি ফেলে দিলেন, হয়ে গেছে 7 কেজি। তো অর্ধেক পানি ফেলে দেওয়ার কারণে আপনার ওজন কমছে কতটুকু, 5 কেজি। তাহলে বাকি যে অর্ধেক পানি আছে ওই পানির ভর কতটুকু, 5 কেজি। তাহলে 5 আর 5 যোগ করলে 10 কেজি। এই 10 কেজি কিন্তু পানির ভর, কিন্তু 12 কেজি কেন? কারণ বালতির তো নিজের একটা ভর আছে, বালতি প্লাস্টিকের হোক বা বালতিটা আপনার সিলভারের হোক, স্টিলের হোক, তাহলে ওই ভরটা কত? তাহলে এই যে আমাদের 12 থেকে 10 বিয়োগ করলে 2 কেজি হচ্ছে আমার কত, ওই ভর। ব্রেন যদি আপনারা যদি একটু চিন্তা করেন তাহলে দেখবেন যে এগুলো আপনার কাছে খুবই সহজ মনে হবে, খুবই সহজ মনে হবে। তাহলে ভাই এবং বোনেরা আপনারা মন্তব্য জানাবেন অবশ্যই। ক্লাস কিন্তু আজকের এখানেই শেষ করব, ক্লাস এখানেই শেষ করব। নেক্সট হচ্ছে দিনে আমরা আরো দেখব যে কিছু মানে টপিক, মানে তার মানে হচ্ছে আমরা বলেছি কিন্তু যে বেসিক টু অ্যাডভান্স, তার মানে সংখ্যার কিন্তু বেসিক অনেক আগেই হয়ে গেছে। সংখ্যার বেসিক কিন্তু ভাই অনেক আগেই হয়ে গেছে, সংখ্যার বেসিক হয়ে গেছে 8তম ক্লাসের মধ্যে আমাদের বেসিক শেষ। এখন কিছু আমরা যেটা দেখছি সেগুলো হচ্ছে অ্যাডভান্স কিছু টপিক দেখছি, যে প্রশ্ন আসলে সংখ্যার মাঝে থেকে কিভাবে প্রশ্নগুলো আমাকে করতে পারে, মানে আরো নতুন হচ্ছে ভাবে ওরা প্রশ্ন করতে পারে সংখ্যাকে কাজে লাগিয়ে। এবং আপনি যদি এই যে সংখ্যার উপরে যদি দক্ষ হন তাহলে পুরো ম্যাথমেটিক্সটা আপনার কাছে সহজ মনে হবে, কারণ সংখ্যা দিয়েই তো অ্যাকচুয়ালি ম্যাথগুলো করতে হবে যে কোনো জায়গায়, মানে যেটাই লাগুক না কেন। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি, আপনাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, পড়াশোনার সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।